ঈদের সিনেমায় অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামে হয়ে গেল টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তেজাবের সেমিনার। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে অমর নায়ক সালমান শাহর দেহাবশেষ। জার্মানিতে হল অ্যানি সিরিজের আন্তর্জাতিক প্রিমিয়ার। ট্রেলারে রহস্য ছড়িয়েছেন নাজিফা তুষি। ২৫ বছর পূর্তিতে লাগান। লন্ডনে হল রাজকীয় উদযাপন। ক্যামেরার পেছনের গল্প শোনালেন আমির খান। জমকালো আয়োজন, বর্ণিল আলোকসজ্জা আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা উঠল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। প্রতিদিন শোবিজে ঘটছে নতুন গল্প, নতুন চমক আর নতুন আলোচনা। তারকাদের সাফল্য, ব্যর্থতা, নতুন কাজ আর অজানা অধ্যায়। পর্দার সামনে আমরা যা দেখি তার পেছনেও আছে অসংখ্য গল্প। স্বপ্ন যেখানে আলো ছড়ায়, প্রতিভা সেখানে তৈরি করে নতুন ইতিহাস। সেই তারকাদের দুনিয়া থেকে শুরু করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। আমি রুমানা আছি আপনাদের সাথে। তাহলে আর দেরি কেন? লেটস স্টার্ট। ওয়েলকাম টু শোবিজ ওয়ার্ল্ড। শুরুতেই জানিয়ে দেব চলতি সপ্তাহে আলোচিত ৫ ঘটনা। ঈদের সিনেমায় অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামে হয়ে গেল টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তেজাবের সেমিনার। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে অমর নায়ক সালমান শাহর দেহাবশেষ। জার্মানিতে হল অ্যানি সিরিজের আন্তর্জাতিক প্রিমিয়ার। ট্রেলারে রহস্য ছড়িয়েছেন নাজিফা তুষি। ২৫ বছর পূর্তিতে লাগান। লন্ডনে হল রাজকীয় উদযাপন। ক্যামেরার পেছনের গল্প শোনালেন আমির খান। জমকালো আয়োজন, বর্ণিল আলোকসজ্জা আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা উঠল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। ঈদের সিনেমায় অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামে হয়ে গেল টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তেজাবের সেমিনার। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। দর্শকেরও কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা আছে যে সে আসলে কি নিতে চাচ্ছে। ফিল্ম মেকিং নেশন হিসেবে আপনাকে যদি ইভলভ করতে হয়, বিশ্ববাজারটাও তো দেখতে হবে তারা কিভাবে ছবি বানায়। ফলে ফিল্মের একটা খুব সুন্দর সহাবস্থান থাকা দরকার, অনেক ডাইভার্সিটি থাকা দরকার সিনেমায়। এই আর্ট মুভি আর কমার্শিয়াল মুভি, এই যে এক দ্বৈরথ, এইটা নিয়ে আমার একটা সবসময় প্রশ্ন হয় যে এই যে মালিক, রকস্টার, এগুলো কেন আর্ট ফিল্ম না, আর রোহিত বা বনলতা সেন কেন আর্ট ফিল্ম? এই বিভাজনটা কে করলো? আপনি লেন্স দিয়ে দেখেন, আপনি কালার দেখেন, লাইট দেখেন। আপনারা আমার যে দৈনন্দিন জীবন, সেটা দেখতে খালি চোখে যেরকম, সেটা তো লেন্সের চোখে দেখা যায় না। তাহলে আমার মনে হয় এই রকস্টার, মালিক, পিনিক, যাই বলেন, এইগুলোকে আপনাকে আর্ট ফিল্ম বলতে হবে। একই সাথে এই যেহেতু অর্থলগ্নি করে রোহিত বা বনলতা সেন বানানো হয়েছে, একে আপনার কমার্শিয়াল ছবি বলতে হবে। বিভাজিত করে তো লাভ নাই। যেহেতু আমার অর্থলগ্নির টাকা তোলার তাগিদ আছে, তাহলে এটা অবশ্যই কমার্শিয়াল ছবি। অপূর্ব ছিল। এই ধরনের একটা ছবি বানাতে আসলে বাংলাদেশি প্রেক্ষাপটে সাহসের দরকার হয়। আসলে এই ধরনের কাজ বাংলাদেশে খুব কমই হয়, যেখানে আসলে কবিতার একটা লাইন থেকে একটা সম্পূর্ণ মুভি। অনেক ভালো লাগছে, অনেক আর্টিস্টিক একটা মুভি ছিল আর অনেক মেটাফর ইউজ করা হয়েছে। সব ছবির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই ছবিটি আগামী 10 বছরের মধ্যে আমার দেখা মতে অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন ছবি। আমি জানি না আমরা কতটুকু সাকসেসফুল, বাট আমাদের স্বপ্ন ওইটাই ছিল যে আমরা একটা সিনেমা বানাবো হুইচ ইজ গুড সিনেমা, যেটার মধ্যে আর্টও থাকবে, কমার্সও থাকবে। দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার। মাল্টিপ্লেক্সও মিলছে দারুণ সাড়া। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের ছবিটির শো ছিল 18টি। দর্শক চাহিদার পরপরই তা বেড়ে দাঁড়ায় 36টিতে। মাই ক্রাশ, অনেক জোস লেগেছে। আমাকে উড়িয়ে দাও, আমাকে বাসিয়ে দাও। The actors they are like marvelous. They did their job very good. In fact, I really appreciate মিথিলা আপুর যে হচ্ছে ইন্ট্রোটা ছিল, মানে ওনার এটা ডেবিউ একটা পারফরমেন্স ছিল। সো শি ডিড এ ভেরি গুড জব। এখানে উনি একজন মেগাস্টার, ওনার কথায় তো 200 মানুষ আসবে। আমার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে। অন্যদিকে দর্শক আগ্রহ বাড়ছে সৈকত নাসিরের মাসুদ রানা ঘিরেও। এখানে আটানা পয়সা ইনভেস্ট হয়, সেটাই কমার্শিয়াল। সেটা আর্ট ফিল্ম বলতে কোনো শব্দ নাই, সবই কমার্শিয়াল। যেখানে অর্থের লেনদেন হয় সেটাই কমার্শিয়াল। তো চরিত্র দ্বারা করানো একটা লাইব্রেরি থাকে ডিরেক্টরদের অবশ্যই। আমি চেষ্টা করেছি আমার সিনেমাটা যারা দেখেছেন যে আমার লিমিটেশন বাজেট, খুবই লিমিট বাজেটের ভিতরে যতটুকু করার আমি বেস্ট করার চেষ্টা করেছি আমার দিক থেকে, এবং আমি এতটা এক্সপেক্ট করি না যতটা গুড ফিডব্যাক পাচ্ছি।
আলোচনায় রয়েছে মেজবাউর রহমান সুমনের রোহিত। রোজ যখন করেছিলাম তখন আমার একটু সাহসটা আমার একটু বেশি বলা যেতে পারে, যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু হাওয়া দেখেছে তাহলে আমি দর্শককে আর একটু চ্যালেঞ্জ দিই, দর্শকের মনোজগতে চিন্তা করার দায়িত্বটা তো আমার একটু, মানে যারা ফিল্ম মেকার সবাই, মানে যে পেইন্টার, যে কবিতাটা লেখে, ও এখন শক্তি যখন কবিতা লিখছে কিংবা জীবন দর্শক দেখছে, তার কবিতা কি হুমড়ি খেয়ে পড়ছে সবাই পড়ার জন্য না, কিংবা ভ্যান গগ যখন ছবি আঁকছে তার ছবি তো বিক্রি হয় নাই, তার ছবি তো ফুটপাতে তাকে দাঁড়া করায় তাকে ছবি করতে হয়েছে। সো বিষয়টা ওই যে 7 দিনের অর্জন হইলে আমাকে অর্জনটা এখনই দেখাইতে হবে, কিন্তু আমি যদি একটু লম্বা টাইমের অর্জন বলি তাহলে সেটা লম্বা টাইম ধরে একটা সিনেমার একটা আর্ট ফর্মের অর্জন হয়। সাড়া ফেলেছে সাইফ চন্দন পরিচালিত মালিক। সিনেমা হলের যেই জায়গাটা সেটা হচ্ছে পাবলিকের একটা আলাদা একটা এক্সপেকটেশন ছিল, সেই জায়গা থেকে পাবলিক ছবিটা দেখতে এসছে এবং দেখতে এসে ভালো ফিডব্যাক দিচ্ছে। আসলে এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিচালক জিয়াউল মোর্শেদের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। এর আগে 20 মে আদালতে এই সংক্রান্ত আবেদন করা হয়েছিল। 10 জুন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু কার্যক্রম আছে তা শেষ করে কবর থেকে দেহাবশেষ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পূর্ণ করা হবে। রেহানা মারিয়াম নূরের পর দীর্ঘ বিরতিতে ছিলেন পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। বিরতি ভেঙেছেন অ্যানি সিরিজের মাধ্যমে। জার্মানির কোলনে আন্তর্জাতিক প্রিমিয়ার হল বাংলাদেশি এই সিরিজটির। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তরুণ নার্সের চরিত্রে দেখা যাবে তাকে। আমি অ্যানি করি 2023 সালে, তখন হাওয়া রিলিজ হয়েছে এবং এরপরে আমার অনেকগুলো কাজ আপনারা দেখেছেন এসেছে, কিন্তু হ্যাঁ, হাওয়া রিলিজের পর অ্যানি হচ্ছে আমার প্রথম কোনো কাজ করা। তো আমি এতটুকু বলবো যে এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা হচ্ছে একটা নার্স যার 5 জন সিবলিংস আছে। এক্সপিরিয়েন্স বলতে এটা আমরা অনেক সময়, বেশ 3 মাস প্লাস আমরা রিহার্সাল করেছিলাম। রিয়েলাইজ ফেস আমার অনেক ধরনের উপলব্ধি হয়, আমি অনেক স্ট্রং হয়েছি পার্সোনালি, আমার দেখা দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, ওনার কথা কি বলবো, হি ইজ মাই ফেভারিট ডিরেক্টর এবং আমার ইটস লাইক ড্রিম যে উনি আমাকে কাস্ট করছেন। গল্পে দেখা যাবে নিজের 5 ভাই বোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান অ্যানি। এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায় চিরতরে, যেখান থেকে তিনি প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পান না। নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রহমান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজার সহ আরও অনেকে। বিশ্ব প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ভিসা জটিলতায় জার্মানি যেতে পারেননি। শবনম বুবলি ঢাকাই সিনেমার এক আলোচিত চরিত্রের নাম। ব্যক্তিজীবন থেকে শুরু করে পর্দা জীবন একাধিকবার তিনি এসেছেন আলোচনায়। তবে রিয়েল লাইফ থেকে তার রিয়েল লাইফ নিয়ে যেন বেশি চর্চা হয় নেট দুনিয়ায়। এই যেমন গেল সপ্তাহ জুড়ে নেট দুনিয়ায় তিনি বেশ আলোচিত ছিলেন। কারণটা অবশ্য সবারই জানা। দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন বুবলি, তাও আবার আমেরিকায়। এবার কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই নায়িকা। ফেসবুক পোস্টে জানান সন্তানের নাম শার্লিন খান, বাবা শাকিব খান। 5 জুন নিজের ফেসবুক পোস্টে বুবলি জানান 11 মে 2026 তারিখে কন্যা সন্তানের জন্ম হয়েছে। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, পরিবারের এই আনন্দঘন মুহূর্তে যারা শুভ কামনা ও দোয়া করেছেন তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ওই পোস্ট ঢাকায় সুপারস্টার শাকিব খানকে ট্যাগ করেন বুবলি। তার এই ঘোষণার পর ভক্ত অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। নবজাতক কন্যার সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
ব্যস্ত জীবনে বিনোদনের নতুন ঠিকানা ওটিটি। কোন সিনেমা আসছে, কোন সিরিজ নিয়ে চলছে দর্শকদের উন্মাদনা, আর কোন নতুন কন্টেন্ট যোগ হচ্ছে আপনার ওয়াচ লিস্টে, সেসব খবর জানাতে আমাদের আয়োজন ওটিটি আপডেট। নেটফ্লিক্সে ফিরছে জনপ্রিয় রোমান্টিক ড্রামা সিরিজ সুইট ম্যাঙ্গোলিয়াস। গল্প আরও গভীরভাবে উঠে এসেছে। নতুন সিজনে বন্ধুত্ব, প্রেম, পরিবার এবং ব্যক্তিগত সংগ্রামের গল্প আরও গভীরভাবে উঠে এসেছে। আগের সিজনগুলোর মতো এবারও আবেগঘন মুহূর্ত আর সম্পর্কের টানাপোড়েন দর্শকদের বেঁধে রাখবে পর্দায়। শোবিজ ওয়ার্ল্ডের এবারের আয়োজন বলিউড বাজ। 19 জুন পর্দায় আসছে শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা আর কৃতি শ্যানন জুটির সিনেমা ককটেল 2। 2012 সালের জনপ্রিয় সিনেমা ককটেলের স্পিরিচুয়াল সিকুয়েল থেকে নির্মিত হয়েছে এটি। ককটেল 2 নিয়ে আরও খবর জানাবো, তাহলে চলুন শুরু করি বলিউড বাজ। কুনাল, দিয়া এবং অ্যালি, এই 3 চরিত্রকে ঘিরেই সিনেমার গল্প। বন্ধুত্ব, প্রেম, সম্পর্কে টানাপোড়েন আর আবেগঘন দ্বন্দ্ব সব মিলিয়ে আবারও ফিরছে ককটেল ফ্রাঞ্চাইজির সেই পরিচিত রোমান্টিক সিনেমা। নির্মাতার ভাষায় নতুন প্রজন্মের সম্পর্কের গল্পকেই আধুনিক আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ প্রশংসা করেছেন শাহিদ, কৃতি, রাশ্মিকার নতুন রসায়নের, আবার অনেকেই স্মরণ করেছেন প্রথম ককটেলের জনপ্রিয় চরিত্র ও গানগুলোকে। বিশেষ করে ট্রেলারে তুম হি হো বন্ধু গানের ব্যবহার দর্শকদের মধ্যে নস্টালজিয়ার আবহ তৈরি করেছে। ককটেল 2 মুক্তির আগেই দর্শকদের নজর কেড়েছে প্রথম গান জাব তালাক। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও আকাশা, সুর করেছেন প্রীতম। বিহাইন্ড দ্য সিনস ভিডিওতে দেখা গেছে শুটিং সেট জুড়ে ছিল দারুণ প্রাণচঞ্চল্য। রাশ্মিকা মান্দানা নিজে শেয়ার করেছেন শুটিং এ ছিল অনেকটা বিশৃঙ্খলা আর তার চেয়েও বেশি নাচ। অন্যদিকে শাহিদ কাপুর জানিয়েছেন পুরো টিমের মধ্যে ছিল দারুণ ইতিবাচক পরিবেশ, যা পর্দায়ও ফুটে উঠেছে। ট্রেলার, গান আর তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সব মিলিয়ে ককটেল 2 এখন বলিউডের অন্যতম আলোচিত সিনেমা। আগামী 19 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। ফুটবল মানেই উত্তেজনা, আবেগ আর স্মরণীয় কিছু গান। মাঠের লড়াইয়ের মতো বিশ্বকাপের অফিসিয়াল গানও জায়গা করে নেয় কোটি ভক্তের হৃদয়ে। সম্প্রতি ESPN প্রকাশ করেছে ফিফা বিশ্বকাপের সেরা 10 গানের তালিকা। চলুন জেনে নেওয়া যাক কোন গানগুলো জায়গা করে নিয়েছে এই তালিকায়। চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। ফুটবল মানেই উত্তেজনা, আবেগ আর স্মরণীয় কিছু গান। মাঠের লড়াইয়ের মতো বিশ্বকাপের অফিসিয়াল গানও জায়গা করে নেয় কোটি ভক্তের হৃদয়ে। সম্প্রতি ESPN প্রকাশ করেছে ফিফা বিশ্বকাপের সেরা 10 গানের তালিকা। চলুন জেনে নেওয়া যাক কোন গানগুলো জায়গা করে নিয়েছে এই তালিকায়। তালিকার 10 নম্বরে রয়েছে 2018 সালে রাশিয়া বিশ্বকাপের গান লিভ ইট আপ। নিকি জ্যাম ফিচারিং উইল স্মিথ এবং ইরা স্ট্রেফির এই গানটি ল্যাটিন আবহে তৈরি হলেও বিশ্বকাপের আবেগ ঠিক মতো তুলে ধরতে পারেনি। 9 নম্বরে আছে 2020 সালে কাতারে বিশ্বকাপের হাইয়া হাইয়া বা বেটার টুগেদার। ত্রিনিদাদ কার্ডোনা, ডাভিডো ও আইশার কণ্ঠে গানটি বিশ্বকাপের চেয়ে বরং একটি সাধারণ পপ গানের অনুভূতি দিয়েছিল। 8 নম্বরে রয়েছে 1990 সালে ইটালি বিশ্বকাপের আনেস্তাতে ইটালিয়ানো বা টু বি নাম্বার 1। 90 দশকের ফুটবল উন্মাদনা আর ইটালীয় আবেগের মিশেলে গানটি এখনও নস্টালজিয়া জাগায়। 7 নম্বরে রয়েছে 2006 বিশ্বকাপের দ্য টাইম অফ আওয়ার্স লাইভস। টনি ব্যাক্সটন ও ডিভোরের কণ্ঠে গাওয়া এই আবেগঘন ব্যালাডটি ফুটবল প্রেমীদের কাছে আজও বিশেষ স্মৃতি হয়ে আছে। 6 নম্বরে জায়গা পেয়েছে 2002 বিশ্বকাপের বুম। অ্যানাস্তেসিয়ার গাওয়া গানটির চেয়ে এর ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও বেশি আলোচিত হয়েছিল। 5 নম্বরে এসেছে 2026 বিশ্বকাপের নতুন গান ডাই ডাই। সাকিরা ও বার্নাবর এই গানটি সম্প্রতি প্রকাশ পেলেও কিংবদন্তি ওয়াকা ওয়াকার জাদু তৈরি করতে পারেনি। 4 নম্বরে রয়েছে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের উই আর ওয়ান ওলেওয়ালা। পিটবুল, জেনিফার লোপেজ ও ক্লডিয়ার এই গানটি ব্রাজিলের উৎসবমুখর আবহকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিল। 3 নম্বরে আছে 1994 বিশ্বকাপের গ্লোরিল্যান্ড। ড্যারিয়েল হক ও সাউন্ডস অব ব্ল্যাকনেসের এই গানটি গসপেল ও পপের মিশেলে তৈরি এক অনন্য সঙ্গীত। রানার আপ হিসেবে রয়েছে 1998 সালে ফ্রান্স বিশ্বকাপের কাপ অফ লাইফ। রিকি মার্টিনের এই গান শুধু বিশ্বকাপ নয়, পুরো পপ সংস্কৃতির অংশ হয়ে গিয়েছিল। শক্তিশালী কোরাস আর উচ্ছ্বসিত সুরের কারণে আজও গানটি সমান জনপ্রিয়। আর তালিকার শীর্ষে সর্বকালের সেরা বিশ্বকাপ সঙ্গীত হিসেবে স্থান পেয়েছে শাকিরার ওয়াকা ওয়াকা। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের এই গানটি ফুটবল প্রেমীদের কাছে শুধু একটি গান নয়, বরং বিশ্বকাপেরই এক প্রতীক।
আফ্রিকান ছন্দ, প্রাণবন্ত সুর আর অনুপ্রেরণামূলক কথায় গানটি আজও বিশ্বকাপের স্মৃতিকে জীবন্ত করে রাখে। সাফল্য খুব ভালো শিক্ষক নয়, ব্যর্থতায় মানুষকে বিনয়ী হতে শেখায়, একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন শাহরুখ খান। সেই সাফল্য আর ব্যর্থতার নানা গল্প নিয়ে শোবিজের পথ চলা। চলতে চলতে কখনো কখনো আমাদের থামতে হয়, আজও তার ব্যতিক্রম হচ্ছে না। সময় ফুরিয়ে এলো, আমাকেও যেতে হবে। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।